হ্যাঁ, তো আগের দিন আমরা কি দেখেছিলাম? আগের দিন আমরা দেখেছিলাম যে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক আই সমান সমান ছিল কি সামেশন ওভার আই ইজ ইকাল টু 1 to n এম আই আর আই স্কোয়ার। বেসিক্যালি বস্তুর ভর ইন্টু যেখান থেকে ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের সঙ্গে সমান। এবং আমরা টর্ক এবং এদের মধ্যে রাশিমালার সঙ্গে সম্পর্ক দেখেছিলাম টাউ সমান সমান জড়তার ভ্রামক আই ইন্টু আলফা, অর্থাৎ আই সমান সমান কী পেয়েছিলাম? টাউ বাই আলফা। এবার এখান থেকে যদি আমরা এর মাত্রা এবং একক বার করি তাহলে আই সমান সমান বেসিক্যালি কি এম আর স্কোয়ার। তাহলে পরে এর যে মাত্রা একক এসআই পদ্ধতিতে কি হবে? এম এর মাত্রা কি কেজি, আর এর মাত্রা কি মিটার, দুবার আছে মিটার স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতিতে হবে গ্রাম, কিসে আছে? সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে। এবং এর যে মাত্রা আয়ের কি হবে? আয়ের মাত্রা হয়ে যাবে না তো এর যে ভরের মাত্রা এম এবং এর যে আর এর মাত্রা এল তার স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার। ঠিক আছে। তাহলে এবার যদি ভালো করে লক্ষ্য করে দেখো একটা জিনিস নোট করার মতন আছে, সেটা কি না তো টাউ সমান সমান আমরা কি পেয়েছিলাম? আই ইন্টু আলফা। টর্ক টর্ক কী করে? বস্তুর মধ্যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে। ঠিক আছে। আর সে টর্ক সমান সমান পেয়েছিলাম আই ইন্টু আলফা। একই রকম রাশিমালা আমরা রৈখিক গতির ক্ষেত্রেও পেয়েছিলাম, এফ সমান সমান কি এম ইন্টু এ। যদি ভালো করে লক্ষ্য করো আমরা দেখেছিলাম বস্তুর বল যা কাজ করে টর্কও প্রায় একই রকম কাজ করে। এবং এই যে এটা হচ্ছে কৌণিক ত্বরণ আর এটা হচ্ছে কি রৈখিক ত্বরণ, তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আই কৌণিক গতির ক্ষেত্রে আই এর যা ভূমিকা, এর এই এম এর মাসের ভূমিকা রৈখিক গতির ক্ষেত্রে প্রায় একই। তাহলে জড়তার ভ্রামক রৈখিক গতির ক্ষেত্রে বল কি বললাম? রৈখিক গতির ক্ষেত্রে আহ, আহ, ভর যে ভূমিকা পালন করে, রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে এটা হচ্ছে ভর। কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক সেই একই ভূমিকা পালন করে। ঠিক আছে। বুঝতে পারলা কি বললাম? না তো রৈখিক গতির ক্ষেত্রে যেরকম টাও ছিল সেরকম রৈখিক গতির ক্ষেত্রে যেরকম এফ ছিল, কৌণিক গতির ক্ষেত্রে সেরকম টাও। সেরকমই আমরা কি দেখতে পেলাম যে রৈখিক গতির ক্ষেত্রে যেরকম এ ছিল, কৌণিক গতির ক্ষেত্রে সেরকম আলফা। ঠিক আছে। রৈখিক গতির ক্ষেত্রে যেরকম ভি ছিল, কৌণিক গতির ক্ষেত্রে সেরকম কি ওমেগা। একইভাবে রৈখিক গতির ক্ষেত্রে যেরকম এম সেরকম কৌণিক গতির ক্ষেত্রে কী হয়ে যাবে? আই। অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে বল যে ভূমিকা পালন করে, ঘূর্ণন গতির ক্ষেত্রে টর্ক সে ভূমিকা পালন করে, রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করবে, কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামকও সেই একই ভূমিকা পালন করবে। এবং আমরা এর আগের ক্লাসে দুটো উপপাদ্য দেখেছিলাম, একটা হচ্ছে কি না তো সমান্তরালক্ষ উপপাদ্য, যেটা কি ছিল না তো সমান্তরালক্ষ উপপাদ্য হচ্ছে সেন্টার অফ মাসের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এম ডি স্কোয়ার যদি একটা বস্তুর নিজের ঘূর্ণাক্ষের সাপেক্ষেও ঘোরে, অর্থাৎ সেন্টার অফ মাস জড়তা ভ্রামকের এই সাপেক্ষেও ঘোরে এবং একটা অন্য অক্ষের সাপেক্ষে ঘোরে এবং এই দুটোর মধ্যে দূরত্ব যদি ডি হয় তাহলে পরে আইসিএম প্লাস এমডি স্কোয়ার। আর দুটো অক্ষের সাপেক্ষে 2D জড়তা ভ্রামকের সমষ্টি কার সঙ্গে সমান হবে? অন্য ওই দুটোর সঙ্গে লম্ব যে অক্ষ আছে তার সঙ্গে সমান হবে। এই দুটো উপপাদ্য আমরা এর আগের ক্লাসে কী করেছিলাম দেখেছিলাম। আজকে আমরা দেখব যে এই দুটো উপপাদ্য ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন বস্তুর জড়তা ভ্রামক নির্ণয় করতে পারি। তো ফার্স্টে হেডিং দাও যে সুষম দণ্ডের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। আচ্ছা আমি লিখে দিচ্ছি না কি সুষম দণ্ডের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ঠিক আছে। ধরো একটা বস্তু আছে এরকম, সুষম দণ্ড আছে, বড় করে রাখছি আমি। ঠিক আছে। এরকম একটা দণ্ড আছে যে একটা অক্ষের সাপেক্ষে, ধরো এর যে ভরকেন্দ্র, এর ভরকেন্দ্র কোথায় থাকবে? আমরা প্রথম দিন ক্লাসে দেখেছিলাম যে ভরকেন্দ্রের সেন্টার বরাবর থাকবে মাসটা। তাহলে এর ভরকেন্দ্রগামী যে অক্ষ সেটা ধরো এটা।
এবং এই অক্ষের সাপেক্ষে ধরো এরকমভাবে ঘুরছে। ধরো এটা এবি অক্ষ, ঠিক আছে, এবি অক্ষের সাপেক্ষে ও কী করছে, ঘুরছে। এবং এর টোটাল যে দূরত্ব, সেই দূরত্ব ধরো হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে এল। এই টোটাল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ধরো এল। তাহলে এই সাইডে যদি আমি অ্যাক্সিস কনসিডার করি, তাহলে এটা হবে কি -L/2, এটা হবে কি +L/2। ক্লিয়ার? এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আমরা বের করব কি, যে দণ্ডটির রৈখিক ঘনত্ব। লেখো দণ্ডটির রৈখিক ঘনত্ব। যদি সেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করি, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হবে, m/l। এবার আমরা নর্মালি ঘনত্ব সমান সমান কী জানি, ঘনত্ব সমান সমান m হচ্ছে কি ভর, আর l হচ্ছে কি দৈর্ঘ্য। তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দিই। 3-4 রকমের আমরা ঘনত্ব পড়ে থাকি, ঠিক আছে। একটা নর্মালি তোমরা যে ঘনত্ব পড়ে থাকো, রো দিয়ে যাকে প্রকাশ করা হয় তাকে কি বলা হয়, আয়তন ঘনত্ব, ঠিক আছে, আয়তন ঘনত্ব। এটা কার ক্ষেত্রে হয়, এটা 3Dর ক্ষেত্রে হয়, যে ভর বাই আয়তন। কারণ যদি একটা স্ফিয়ার এই ধরো কিউব নিই, তাহলে তার ক্ষেত্রে ভেতরে জল ঢুকাতে পারবো, তাই না, তার একটা আয়তন থাকবে, তার জন্য তাকে বলা হয় আয়তন ঘনত্ব। এবং ত্রিমাত্রিক হয়, যে তোমার কিউব হয় সেগুলো। এবার যদি দ্বিমাত্রিক হতো, দ্বিমাত্রিক ঘনত্বকে আমরা প্রকাশ করি কি দিয়ে, সিগমা দিয়ে, ঠিক আছে, এটাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব। তলমাত্রিক ঘনত্ব এটাকে বলা হয় সিগমা। এটা কার ক্ষেত্রে, 2 ডাইমেনশনের ক্ষেত্রে। কারণ এটা ধরো পাত আছে, কাগজের পৃষ্ঠা, সেটারও যদিও একটা ভলিউম থাকে খুবই পাতলা, কিন্তু যদি ইগনোর করি যে একদমই পাতলা, নিয়ারলি ইকুয়াল টু 0, তাহলে সিগমা শুধুমাত্র তার কি আছে, ক্ষেত্রফল আছে 2D, তার জন্য তলমাত্রিক ঘনত্ব। আর হয় রৈখিক ঘনত্ব, তাকে আমরা প্রকাশ করি ল্যামডা দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্ব এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে 1D। তাহলে সেরকম এই দণ্ডটির রৈখিক ঘনত্ব কী হবে না, তো ভর বাই দৈর্ঘ্য, তারপরটা হবে ভর বাই এরিয়া, এটা হবে ভর বাই এরিয়া, এটা হচ্ছে m/a, এটা হচ্ছে m/l, এটা হচ্ছে m/v, ঠিক আছে। তাহলে রৈখিক ঘনত্ব সমান সমান ভর বাই কী হবে, দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা মোট ভর m সমান সমান কী পাচ্ছি, λl। এবার ধরলাম যে ঘূর্ণাক্ষ কোনটা, এই যে এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ। এই ঘূর্ণাক্ষ থেকে এক্স দূরত্বে ধরলাম, এখান থেকে এরকম একটা সার্টেন দূরত্ব আছে এক্স, সে এক্স দূরত্বে ছোট্ট একটু অংশ কনসিডার করলাম, ঠিক আছে, ছোট্ট একটু এরিয়া এরকম, যেটার বেদ ধরো ডিএক্স দৈর্ঘ্য, এটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে, এক্স দূরত্বে। তো দেখো ঘূর্ণাক্ষ থেকে এক্স দূরত্বে ডিএক্স দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের ভর। তাহলে এক্স দূরত্বে যদি এইটুকু ডিএক্স পরিমাণ অংশ আমি কনসিডার করি, তাহলে এর বেদ হচ্ছে কতটুকু, ডিএক্স, ঠিক আছে। তাহলে ডিএক্সের যে ভর সেটা যদি ডিএম হয়, ডিএম এর মান কত হবে না, তো তলমাত্রিক ঘনত্ব, রৈখিক ঘনত্ব মানে হচ্ছে পার ইউনিট লেন্থে কতটুকু মাস আছে এর, ল্যামডা, কতটুকু লেন্থের জন্য মাস দরকার, ডিএক্স। ল্যামডাটা একটু কি, ল্যামডাটা অ্যাকচুয়ালি রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্বকে কী বলা হবে, যে একক দূরত্বে যতটুকু ওর ভর আছে, কারণ টোটাল দূরত্ব দিয়ে ভাগ করেছি টোটাল ভরকে, তাহলে একক দূরত্বে ভর হচ্ছে ল্যামডা। তাহলে একক দূরত্বে ভর যদি ল্যামডা হয়, তাহলে ডিএক্স দূরত্বে ভর কত হবে, ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে ডিএক্স যে দূরত্ব, সেই দৈর্ঘ্যের দণ্ডটির ভর কত হয়ে যাবে, ডিএম ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএক্স। এবার যদি একই রকমভাবে আমরা এর জড়তা ভ্রামক বার করি, এই এক্স দূরত্বে ডিএম ভরের, লিখবে যে ঘূর্ণাক্ষ থেকে এক্স দূরত্বে ডিএম ভরের জড়তা ভ্রামক, ডিএম ভরের জড়তা ভ্রামক, সেটা কত হবে, ডিআই। জড়তা ভ্রামক সমান সমান আমরা কি জানি, যে এম ইন্টু আর স্কোয়ার, এখানে এম এর ভ্যালু কত হবে, ডিএম, আর আর স্কোয়ার কতটুকু দূরত্বে আছে, এক্স দূরত্বে আছে, তাহলে এক্স স্কোয়ার ডিএম ইন্টু এক্স স্কোয়ার। তাহলে ঘূর্ণাক্ষর থেকে এক্স দূরত্বে একটা বস্তুর ডিএম ভরের একটা বস্তুর জড়তা ভ্রামক যদি এতটুকু হয়, তাহলে টোটাল বস্তুটি জড়তা ভ্রামক কত হবে, লেখো। অতএব যে
এটা কোথা থেকে পেলাম যদি মনে করতে পারো তাহলে মনে করবে আই ইজ ইকাল টু কী হয় এম আর স্কোয়ার হয়। ঠিক আছে, এবার লেখো যে ঘূর্ণাক্ষর সাপেক্ষে ঘূর্ণাক্ষ সাপেক্ষে এল দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের জড়তা ভ্রামক আই কত হবে? যদি ডিআই ডিএক্স এর জন্য ডিআই হয় তাহলে টোটালটার জন্য কী হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কতটুকু ইন্টিগ্রেশন করতে হবে? না তো টোটালটার জন্য ইন্টিগ্রেশন করতে হবে, মানে এক্স স্কোয়ার ডিএম, এটা কার জন্য? ডিএক্সের জন্য। তা টোটালটার জন্য যদি আমরা একটু ভালো করে লিখি, আই সমান সমান কত হবে? ইন্টিগ্রেশন ওভার ডিআই হবে। আর ডিআই কত থেকে কতর মধ্যে হবে? -L/2 থেকে L/2 পর্যন্ত। তাহলে আই সমান সমান -x² ডিএম, এটা কত দূর পর্যন্ত? -L/2 থেকে L/2। ঠিক আছে, এবার যদি ভ্যালুগুলোকে বসিয়ে দিই আমি, যে -L/2 থেকে L/2 x² আর ডিএম সমান সমান দেখো বার করেছি কি? ডিএম সমান সমান বার করেছি ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে ল্যামডা ইন্টু ডিএক্স বসিয়ে দাও এখানে, ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে পরে কী পাচ্ছি ফাইনালি আমি? আই সমান সমান এখান থেকে পাচ্ছি হচ্ছে আমি আচ্ছা ল্যামডার ভ্যালুটাও বসিয়ে দাও। আর লাইন লিখছি আমি -L/2 থেকে L/2 x²। আবার এই ল্যামডা সমান সমান কি? ল্যামডা হচ্ছে রৈখিক ঘনত্ব, সেটা মান কি? m/l। তাহলে m এর মানটাও বসিয়ে দাও। তাহলে ল্যামডার মান হচ্ছে m, তাহলে m/l ইন্টু কী হবে? dx। তাহলে এখান থেকে বেরিয়ে কি চলে আসবে? আই সমান সমান m/l কনস্ট্যান্ট। তাহলে m/l ইন্টিগ্রেশন ওভার -L/2 থেকে L/2 x² dx। তাহলে পরে যদি ইন্টিগ্রেশন করি আমি এখানে m/l ইন্টিগ্রেশন করলে পরে কী হবে? দেখো x² আছে, তাহলে কী হবে? x² 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1। ঠিক বুঝতে পারলে আশা করি, কারোর কোনো কনফিউশন নাই। 2 + 1 প্লাস কী হবে হলো, যদি মনে না করতে পারো তাহলে আবার লিখে দিচ্ছি আমি, x⁴n dx এর ফর্মুলা হয় x⁴n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস সি, যদি লিমিট না দেওয়া থাকে, লিমিট দেওয়া থাকলে কোনো রকম কিছু থাকবে না। তাহলে এটা হয়ে গেল, এটা লিমিট কি বসবে? -L/2 থেকে L/2। তাহলে এখান থেকে 3 কমন বেরিয়ে চলে আসবে, তাহলে m/3l। আর এখানে পড়ে থাকবে কি? x³ লিমিট কি বসবে? -L/2 থেকে L/2। ভ্যালু বসিয়ে দাও, m/3l, x³ প্রথমে প্লাস বসবে, তাহলে কি হয়ে যাবে? L³/8 প্লাস অফ, এখানে আছে -L/2, তাহলে কি বলছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, একবারে লিখলে হবে না। আপার লিমিট মাইনাস, এক মিনিট, আমি একটু ভেঙে করছি। হ্যাঁ দেখো, আপার লিমিটের ভ্যালু কত? তো L/2 তার হোল কিউব মাইনাস অফ -L/2 তার হোল কিউব। এটা কি সমান সমান পাচ্ছে? আই সমান সমান। তাহলে আই সমান সমান কী হবে? m/3l, L/2 তার হোল কিউব মানে কি? L/8। আর এখানে মাইনাস অফ -L³/8। তাহলে পরে কি পাচ্ছি আমি ফাইনালি? আই সমান সমান m/3l L³/8 প্লাস L³/8, মানে কি পাচ্ছি? m/3l ইন্টু, এটা হচ্ছে 3l ইন্টু 8 ইন্টু 2l³, 2 দিয়ে কাটলে পরে 4 হবে। তাহলে m/3l ইন্টু L³/4, এখানে L³ সঙ্গে L কাটবে, L² পড়ে থাকবে, তাহলে কি পাবো? ml², আর এখানে 4 × 3 = 12, তাহলে 1/12 ml²।
এটা পেয়ে গেলাম আই। তাহলে একটা ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হচ্ছে? ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক পেয়ে যাচ্ছি আমি 1/12 ml²। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে কীভাবে হলো। যদি বুঝতে না পারো একবার ভিডিওটাকে পজ করে বা রিপিটে গিয়ে স্ট্রিমটা দেখে নাও। আচ্ছা, দেন আমরা বের করব যে এই দণ্ডটা, প্রথমে দণ্ডের আমরা ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে বের করলাম, এবার আমরা বের করব দণ্ডের একটি প্রান্তবিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে। তো হেডিং দাও যে দণ্ডের একটি প্রান্তবিন্দুর বা প্রান্তের সাপেক্ষে, প্রান্তবিন্দু না, প্রান্তের সাপেক্ষে জড়তা ভ্রামক। ধরো এই যে প্রথমে যে দণ্ডটা ছিল সেই দণ্ডটাই আমরা আঁকছি একবার। এটাকে আমরা এর যে ভরকেন্দ্রগামী অক্ষ তার সাপেক্ষে জড়তা ভ্রামক বার করলাম। ঠিক আছে, ধরলাম যে এই ধরো এই অক্ষ সাপেক্ষে বার করেছি আমি, এ বি সাপেক্ষে আমি বার করেছি। তাহলে সেটা সেন্টার অফ মাস সাপেক্ষে যখন বার করেছিলাম এটা ছিল L/2, এটা ছিল L/2, এই L/2 সাপেক্ষে বার করেছিলাম এবং এর সাপেক্ষে ঘুরছিল। এবার আমরা বলছি ধরো এই একটা প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুর সাপেক্ষে ঘুরছে, মানে যদি ভালো করে ভাবো ধরো এরকম একটা বড় বৃত্তাকার পথে ঘুরছে। ঠিক আছে, প্রান্তবিন্দুর সাপেক্ষে, এটা হচ্ছে রেডিয়াস। তাহলে পরে কোন থিওরাম লাগবে? এখানে থিওরাম লাগবে প্যারালাল অ্যাক্সিস থিওরাম। তাহলে ধরো এই অ্যাক্সিসটা হচ্ছে সিডি, সাপোজ, ঠিক আছে, সিডি। আমাকে বের করতে বলেছে আইসিডি কত হবে। তাহলে আইসিডি কত হবে? অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষ কোনটা ছিল? এবি। তাহলে আইএবি প্লাস এ টোটাল ভর এম ইন্টু এ ভরকেন্দ্রগামী অক্ষ আর এদের মধ্যে দূরত্ব, সেটা কত? সেটা হচ্ছে L/2। তাহলে L/2 তার স্কোয়ার। আইএবি কত বার করেছিলাম? 1/12 ml²। এটা কত বেরোলো? প্লাস 1/4 ml²। যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? এখানে 1/12 আর 1/4, তাহলে 12 লসাগু হবে। এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 3, আর কমন যাবে কি? ml²। তাহলে হয়ে যাবে 1/3 ml²। আশা করি বুঝতে পারলে যে আমরা সেন্টার অফ মাসের অর্থাৎ যে ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে যে জড়তা ভ্রামক সেটা বার করেছিলাম এই সাপেক্ষে বেরিয়েছিল 1/12 ml²। আমাকে বের করতে বলেছে এখন এই যে প্রান্তবিন্দু সাপেক্ষে যদিও ঘোরে এরকমভাবে একটা বড় তাহলে পারে তা জড়তা ভ্রামক কত হবে। তো সেটা আমরা কী করে বার করলাম? জাস্ট প্যারালাল অ্যাক্সিস থিওরাম লাগালাম, বের করে ফেললাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা দণ্ডের ক্ষেত্রে ভরকেন্দ্রগামী অক্ষ বরাবর জড়তা ভ্রামক কত হয়। মনে রাখবে 1/12 ml², আর এর প্রান্তবিন্দু সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে? না তো 1/3 ml²। এরপরে লেখো যে এটা হয়ে গেল কার ক্ষেত্রে? এটা দণ্ডের ক্ষেত্রে। এবার লিখবো আয়তকার পাত, ওটা 1D ছিল, এটা 2D। এবার লিখো আয়তকার পাতে দৈর্ঘ্য বরাবর অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক। কি বললাম? আয়তকার পাতের দৈর্ঘ্য বরাবর অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক। ধরো একটা এরকম আয়তকার পাত আছে, ঠিক আছে, এবং এর এই অ্যাক্সিস দৈর্ঘ্য বরাবর অ্যাক্সিস বরাবর আমাকে জড়তা ভ্রামক বার করতে হবে। ঠিক আছে, এবং ধরলাম যে এই আয়তকার যে পাতটা আছে সেই পাতটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে L টোটালটা, এবং এই দৈর্ঘ্য বরাবর অ্যাক্সিসের সাপেক্ষে এরকমভাবে ঘুরছে। তাহলে কত ইজিলি আমরা বের করতে পারি দেখো। যদি আমরা ধরে নিই যে এই যে দৈর্ঘ্য বরাবর যে পাত এর যে টোটাল ধরো দৈর্ঘ্য হচ্ছে L, ঠিক আছে, এবং এর টোটাল যে প্রস্থ সেটা হচ্ছে ধরো B। ঠিক আছে, এবার L দৈর্ঘ্য আর B প্রস্থর আয়তকার পাতকে আমি এরকম সরু সরু দণ্ড ভাবতে পারি যে এরকম দণ্ডের সমষ্টি, এই একটা দণ্ড, এই একটা দণ্ড, এরকম একটা দণ্ড,
ঠিক আছে। এরকম কতগুলো দণ্ডগুলোকে পরপর 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 বসালে পারে কি হয়ে যাবে, একটা আয়তকার পাত আমরা পেয়ে যাব। এবং ধরলাম যে M1, M2, M3 এরকম ডট 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 Mn সংখ্যক দণ্ড নিয়ে এই আয়তকার পাতটা কি হচ্ছে, গঠিত হচ্ছে। তো লেখো যে ধরি এম এই এল দৈর্ঘ্য ও বি প্রস্থ বিশিষ্ট আয়তকার পাতটি, বি প্রস্থ বিশিষ্ট আয়তকার পাতটি এন সংখ্যক দণ্ড নিয়ে গঠিত, আর পাতটির মোট ভর হচ্ছে এম। এবং এই যে এম ভর আছে, এইগুলো M1, M2, M3 ভরের দণ্ড সাহায্যে এটা কী হচ্ছে, গঠিত হয়েছে। কতগুলো ভর না, তো M1, M2, M3 ডট 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 Mn ভরের দণ্ডের সাহায্যে গঠিত। তাহলে M1, M2, M3 এরকম করে দণ্ডের সাহায্যে গঠিত হয়েছে। এবং এই প্রত্যেকটা দণ্ডের এ বি, ধরো এটা এ, এটা হচ্ছে বি, এই প্রত্যেকটা দণ্ডের এ বি অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক। দেখো এটা সেম একদম এর মতনই, এই যে এরকম দণ্ড যদি এন সংখ্যক আমি লাগিয়ে দিই তাহলে একটা আয়তকার পাত গঠিত হয়ে যাবে। তাহলে একটা দণ্ডের জন্য কত হয়েছে, ml²। তাহলে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল জড়তা ভ্রামক থাকবে, প্রত্যেকটা ভর যেহেতু আলাদা আলাদা, তাই টোটাল জড়তা ভ্রামক I সমান সমান কত হবে, I1 প্লাস I2 প্লাস I3 ডট 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 IN। একটার জন্য কত হয়েছিল, 1/12 ml²। তারপরেরটার জন্য, আচ্ছা প্রথমটা ছিল m, তাহলে এটাকে M1 দিয়ে দাও, তাহলে 1/12 M2 ইন্টু L² প্লাস 1/12 M3 ইন্টু L²। কেন, কারণ দেখো 1/12 ml² ছিল একটা সরু দণ্ডের, এবার একটার ভর M1, কিন্তু প্রত্যেকের দৈর্ঘ্য তো সেম, তার জন্য L² হবে। এখানে ভরটা চেঞ্জ হচ্ছে, তাই এখানে এক জায়গায় M1 হয়ে গেলো, এক জায়গায় M2 হয়ে গেলো, এক জায়গায় M3 হয়ে গেলো, প্লাস ডট 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 1/12 Mn L² হবে। এখান থেকে যদি আমি 1/12 কমন নিই, 1/12 L² যদি কমন নিই, তাহলে কী পড়ে থাকবে, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট 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 Mn। তাহলে টোটালটা যোগ করলে পরে কী হবে, 1/12 ক্যাপিটাল M ইন্টু L², যেখানে M সমান সমান হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস ডট 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 Mn, মানে দণ্ডটির আয়তাকার পাতটির আয়তাকার পাতের মোট ভর। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে টোটাল যে আয়তাকার পাত হচ্ছে, সেই আয়তাকার পাতের দৈর্ঘ্য বরাবর যে জড়তা ভ্রামক সেটা কত হবে, 1/12 ml²। এর প্রস্থ বরাবর যদি ভাবি, প্রথমে আমরা দৈর্ঘ্য বরাবর বের করেছিলাম, এই যে এর যদি প্রস্থ বরাবরও ভাবি তাহলে পারে, মানে এই অক্ষ বরাবর বলছে, তাহলে প্রস্থটা কত আছে, প্রস্থটা আছে বি। তাহলে এটাকেও আমরা ছোট ছোট এরকম টুকরো ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে কত হবে, একই রকম হবে, 1/12 ক্যাপিটাল M ইন্টু B² হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য বরাবর হচ্ছে 1/12 ml², প্রস্থ বরাবর কত হয়ে যাচ্ছে, 1/12 mb²। এটা যদি আমি IX ধরি আর এটা যদি IY ধরি, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। ঠিক আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর মানে এই বরাবর বার করেছি একটা, আর একটা এই বরাবর বার করেছি। ঠিক আছে, তাহলে যদি ভালো করে দেখো, আমি ছবিটাকে যদি এখানে আঁকি, তাহলে একটা আয়তকার এরকম পাত আছে, এরকম একটা আয়তকার পাত আছে। ঠিক আছে, সে আয়তকার পাতের আমরা এই দৈর্ঘ্য বরাবর বার করেছি আর এই প্রস্থ বরাবর বার করেছি। দৈর্ঘ্য বরাবর কত ছিল, এল দৈর্ঘ্যের, যে 1/12 M ক্যাপিটাল L²। প্রস্থ বরাবর কত ছিল, 1/12 ক্যাপিটাল M B²। তাহলে পরে প্যারালাল অ্যাক্সিস থিওরাম কী বলে, যে এর যে দুটো যোগফল, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে ছেদ করে তো এরকমভাবে বেরোবে না,
যদি একটা আয়তকার পাত ভাবি আমি, এরকমভাবে ভাবো, আয়তকার পাতটাকে 3D ভাবে ভাবার চেষ্টা করো, এরকম আয়তকার পাত। তাহলে আয়তকার পাতের এই যে দৈর্ঘ্য বরাবর আয়ত বের করেছি আমরা, এইটা হচ্ছে প্রস্থ বরাবর, আর এটা দৈর্ঘ্য বরাবর বের করেছি। তাহলে এই দিক বরাবর আর এই দিক বরাবর আমরা বার করেছি। তাহলে ভরকেন্দ্রগামী অক্ষ কোনটা হবে? সেন্টারে, সেটা হবে এইরকম বেরোবে, তাই না? তাহলে এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, সেটা ছিল 1/12, দৈর্ঘ্য ছিল এল, তাহলে এম এল স্কোয়ার। এইটা হচ্ছে প্রস্থ বরাবর, তাহলে এটা কত ছিল? 1/12 এম বি স্কোয়ার। তাহলে পরে এর দৈর্ঘ্য আর প্রস্থ যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমরা লম্ব অ্যাক্সিস থিওরাম কি জানি? যে লম্ব অক্ষ উপপাদ্য বলে যে দৈর্ঘ্য আর প্রস্থ যে সমষ্টি, সেটাই হবে যে এর যে আই জেড সেটা, তাই না? তাহলে আই জেড সমান সমান কি? ভরকেন্দ্রগামী অক্ষ বরাবর, ভরকেন্দ্রগামী অক্ষটা আই জেড বরাবরই হবে। সেটা কি হবে না? তো আই এক্স প্লাস আই ওয়াই মানে কত হবে? 1/12 এম এল স্কোয়ার প্লাস 1/12 এম বি স্কোয়ার মানে কত হয়ে যাবে? 1/12 কমন নিলে 1/12 এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবরের যোগফল, মানে ভরকেন্দ্রগামী অক্ষ বরাবর। তাহলে ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব এটা কার কার হলো। বৃত্তাকার না, সুষম দণ্ড করেছি। সুষম দণ্ড, আচ্ছা আমরা একবার কনক্লুশনগুলো লিখে রাখি, তাহলে সুবিধা হবে। কি কি আমরা বের করেছি? একবার করেছি হচ্ছে সুষম দণ্ডের ভরকেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে, এগুলো কি সবগুলো বের করে জড়তা ভ্রামক, ঠিক আছে? সেটা কত বের করেছিলাম? সেটা বার করেছিলাম, মনে করে দেখো, 1/12 এম এল স্কোয়ার। এল হচ্ছে দৈর্ঘ্য। তারপর আমরা বের করেছিলাম প্রান্ত বিন্দুর সাপেক্ষে, যে সুষম দণ্ডের একটি প্রান্তের সাপেক্ষে, একটি প্রান্তের সাপেক্ষে কত ছিল সেটা? তো 1/3 এম এল স্কোয়ার। তারপর আমরা বের করলাম আয়তকার পাতের, কার না তো আয়তকার পাতের দৈর্ঘ্য বরাবর, সেটা কত বেরোলো না তো 1/12। দৈর্ঘ্য যদি এল হয় তাহলে পরে এটা হচ্ছে 1/12 ক্যাপিটাল এম ইন্টু এল স্কোয়ার। একইভাবে আয়তকার পাতের প্রস্থ, সেটা হচ্ছে বি বরাবর, সেটা কত না তো 1/12 এম বি স্কোয়ার। তারপরে আয়তকার পাতের ভর কেন্দ্র বরাবর, সেটা কত বেরোলো না তো 1/12 এম কমন নিয়ে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এইগুলো এতক্ষণ পর্যন্ত বার করেছি। ভরকেন্দ্রগামী অক্ষ বরাবর একটি প্রান্তের সাপেক্ষে, এটা কার ক্ষেত্রে? সুষম দণ্ডের ক্ষেত্রে। আর আয়তকার পাতের ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর আর ভরকেন্দ্র বরাবর। ঠিক আছে, এবার আমরা দেখব বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে। তো হেডিং দাও বৃত্তাকার রিং। বৃত্তাকার রিংয়ের তলের সঙ্গে লম্বভাবে থাকা, ঠিক আছে, হেডিং দাও যে বৃত্তাকার, এটা কার ক্ষেত্রে? বৃত্তাকার রিং। কী কী বার করবো না তো যে তলের সঙ্গে লম্বভাবে থাকা আর রিংটির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, তলের সঙ্গে লম্বভাবে থাকা এবং রিংটির কেন্দ্রগামী
অক্ষের সাপেক্ষে। ঠিক আছে, ধরো একটা রিং আছে এরকম, ঠিক আছে, এবং এবং ধরলাম এটা একটা সুষম রিং, ঠিক আছে, এবং এই বৃত্তাকার রিংটা যে টোটাল ভর, সে ভর হচ্ছে আর, সরি ভর হচ্ছে এম, টোটাল ভর হচ্ছে এম, এবং এটা হচ্ছে কেন্দ্রগামী অক্ষ, মানে আমি এই বরাবর বার করছি, ঠিক আছে, এরকম, এরকম বার করছে এই কেন্দ্রগামী অক্ষ বরাবর। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। ধরলাম এটা এক্স, এটা ওয়াই, টোটাল ভর হচ্ছে এম, এবং এর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ ধরলাম হচ্ছে কি না তো আর, এই ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে এর ভর, মোট ভর হচ্ছে এম, আর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। আর এটা হচ্ছে ধরো সেন্টার, সেন্টার হচ্ছে ও পয়েন্টে আছে, ঠিক আছে। এবং আমাকে কি করতে হবে না তো, এই এক্স ওয়াই যে অক্ষ আছে, এই যে কেন্দ্রগামী যে অক্ষ, সেই কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বার করতে হবে। এবার আমি কি করতে পারি, এই রিংটাকে আমি অসংখ্য ছোট ছোট কণার সমষ্টি বলে ভাবতে পারি, যে এই একটা কণা ধরো এখানটায় আছে, যার ভর হচ্ছে এম ওয়ান, এখানে ধরো একটা কণা আছে ছোট ছোট, যার ভর হচ্ছে এম টু, এখানে আছে একটা এম থ্রি, এখানে আছে একটা এম ফোর, এরকম ধরো অসংখ্য ছোটো ছোটো কণা আছে, এবং প্রত্যেকেরই এদের ব্যাসার্ধ কত হবে, মানে ভর কেন্দ্রগামী অক্ষ থেকে দূরত্ব কত হবে, প্রত্যেকের দূরত্বই হবে কি আর, তাই তো। তাহলে লেখো যে রিংটিকে এম ওয়ান কমা এম টু কমা এম থ্রি ভরের সমষ্টি বলে ধরা যেতে পারে, ঠিক আছে। এবার এক্স ওয়াই যে অক্ষ, যার সাপেক্ষে আমি জড়তা ভ্রামক বার করছি, সেই জড়তা ভ্রামকগুলো আমরা বলতে পারি না যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কণার যে জড়তা ভ্রামক হবে, এন সংখ্যক যে কণা আছে, সে এম থ্রি ডট 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 অসংখ্য, হ্যাঁ, সেই প্রত্যেকটা কণা জড়তা ভ্রামকের যে সমষ্টি হবে, সেই সমষ্টির সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে আই টোটাল জড়তা ভ্রামক রিংটার কথা হবে, প্রথমটা জড়তা ভ্রামক মানে এম ওয়ান ইন্টু আর স্কোয়ার, আর ওয়ান না আর স্কোয়ার, প্লাস কারণ একই ব্যাসার্ধ হবে, তারপর একটা এম টু ইন্টু আর স্কোয়ার প্লাস এম থ্রি ইন্টু আর স্কোয়ার, এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, অসংখ্য যতগুলো কণা আছে। তাহলে এখান থেকে যদি আমি কমন নিই আর স্কোয়ার, তাহলে কী পেয়ে যাবো, সামেশন ওভার লিখতে পারি যে এম আই আই, যদি এন সংখ্যক কণা থাকে তাহলে আমি লিখতে পারি, ধরো এখানে এন সংখ্যক কণা হলে আই ইকুয়াল টু 1 to n হতো। এবার টোটাল এই সামেশন ওভার আই এম আই মানে কি, টোটাল যতগুলো কণা আছে ততগুলো ধরতে পারি, তাহলে কী লিখতে পারি এটাকে, এম ইন্টু আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে কি মোট ভর, মোট ভর, যেটাকে আমরা লিখতে পারি সামেশন ওভার এম আই আই, ঠিক আছে। তাহলে পরে বৃত্তাকার যে রিং, তার যে কেন্দ্রগামী অক্ষ, তার সাপেক্ষে জড়তা ভ্রামক কত, তার সাপেক্ষে জড়তা ভ্রামক হচ্ছে এম আর স্কোয়ার, ঠিক আছে। এবার লেখো, এটা বুঝতে পারলে আশা করি। এবার লেখো যে বৃত্তাকার রিংয়ের ব্যাস বরাবর, ব্যাস বরাবর অক্ষ সাপেক্ষে, ব্যাস বরাবর বরাবর অক্ষ সাপেক্ষে ঠিক আছে। এবার ধরো একটা বৃত্তাকার রিং আছে এরকম, ওই বৃত্তাকার রিংটাই, ঠিক আছে। প্রথমে আমরা ওটাকে কীরকমভাবে করেছিলাম, প্রথমে আমরা এরকমভাবে করেছিলাম, ঠিক আছে, রিংটা এরকমভাবে নিয়েছিলাম। তাহলে এরমভাবে রিংটা ঘুরতে পারে, আবার রিংটা এরমভাবে তো ঘুরতে পারে, এটাকে সোজা করে দিলাম। তাহলে এই সোজা করে দিলে এর যে ব্যাস বরাবর অ্যাক্সিস আছে, মানে এই দুটো অ্যাক্সিস সাপোজ, ঠিক আছে, এই দুটো অ্যাক্সিস বরাবর আমরা আবার জড়তা ভ্রামক কী করবো, বার করবো। ধরো এটা হচ্ছে এ বি অ্যাক্সিস, এটা হচ্ছে সিডি অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে ব্যাস বরাবর অক্ষ সাপেক্ষে আমরা জড়তা ভ্রামক বার করবো। এবার ভালো করে যদি লক্ষ্য করে দেখো, তাহলে এই রিংটা একটা কি সিমেট্রিক রিং, তাই না। এইখান থেকে এর যে দূরত্ব হবে, এই যে সেন্টার পয়েন্ট থেকে,
সেটাও আর হবে, আবার এখান থেকে এই দিক বরাবরও কী হবে, আর হবে। তাহলে ব্যাস বরাবর এবি এবং সিডি পরস্পর যে অক্ষ দুটো আছে তারা পরস্পর কি সমকোণে অবস্থিত এবং দুটো অক্ষই সিমিলার। তাহলে আমরা বলতে পারি যে লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে যে এবি অক্ষের সাপেক্ষে রিংয়ের জড়তা ভ্রামক এবং সিডি অক্ষের রিংয়ের সাপেক্ষে যে জড়তা ভ্রামক, এদের দুটির যে যোগফল হবে সেটা এর যে কেন্দ্রীভূত অংশ, মানে এই যে রিংটা যেটা বের করলাম আমরা এরকমভাবে সেই জড়তা ভ্রামকের সঙ্গে সমান হবে। মানে আমরা বলতে পারি যে আই এ বি প্লাস আই সিডি, অর্থাৎ এই যে লম্ব অক্ষ উপপাদ্য মানে এই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং এই অ্যাক্সিস বরাবর যে জড়তা ভ্রামকের সমষ্টি হবে সেটা এদের দুজনের যে লম্ব বরাবর অ্যাক্সিস, সেটাই তো ভরকেন্দ্র বরাবর অ্যাক্সিস, যেটা বের করলাম আমরা এক্ষুনি এই যে এরকম, তাই না? এই যে এরকমভাবে বের করলাম, এইটা ছিল ব্যাস বরাবর, এই যে এরকম এবং এরকম। তাহলে এদের যে দুটো সমষ্টির যে সমষ্টি হবে সেটা কার সঙ্গে সমান হবে না, তো এম আর স্কোয়ারের সঙ্গে সমান হবে। এবং যেহেতু রিংটার ভর হচ্ছে এম আর রিংটার ব্যাসার্ধ আর এবং রিংটা প্রতিসম, তাই আমরা কি বলতে পারি, যেহেতু কি রিংটি প্রতিসম মানে চারিদিকে একই রকম, তাই আমরা বলতে পারি যে আই এ বির যা মান হবে আই সিডিরও তাই একই মান হবে। তাহলে আমরা আই এ বি আর আই সিডি সমান সমান যদি আই ধরে নিই, তাহলে আই প্লাস আই ইজ ইকাল টু এম আর স্কোয়ার। তাহলে 2i সমান সমান এম আর স্কোয়ার, তাহলে আই সমান সমান হাফ এম আর স্কোয়ার। তাহলে পরে এর ব্যাস বরাবর অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়ে যাবে না, তো হাফ এম আর স্কোয়ার। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম কি দুটো, যে রিংয়ের ক্ষেত্রে যে ভরকেন্দ্রগামী অক্ষ হয় সে অক্ষ বরাবর কেন্দ্রগামী অক্ষ বরাবর জড়তা ভ্রামক কত হয় না, তো এম আর স্কোয়ার, আর ব্যাস বরাবর কত হয় হাফ এম আর স্কোয়ার, মনে রাখবে।